তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। মৃদু কান্নার শব্দ কানে আসতে তাহসিনের কিন্তু চোখ খুলে তাকাতে পারছে না। সে যতই চোখ খোলার চেষ্টা করুক না কেন, মনে হচ্ছে কেউ তার চোখের পাতা আঠা দিয়ে বন্ধ করে রেখেছে। কান্নারত স্বর অতি চেনা তাহসিনের। কপাল কুঁচকে চোখ খোলার তীব্র প্রচেষ্টা চালিয়ে অতঃপর সফল হয় সে। মাথাটা প্রবল ভারী, হাত পা কেমন ছনছনে ব্যথা, আগিতে জ্বালা ভাবটা তীব্র। তাও কোনো রকম মাথায় হাত রেখে উঠে বসে তাহসেন। শরীরে অসহনীয় বেদনা, তাও যেন সেটা উপেক্ষা করতে মন চাইছে তার। পুরুষ সত্তা এত অল্পতে কাবু হলে চলে নাকি? কিন্তু এই পুরুষ সত্তাকে কেউ একজন নিবিড়ভাবে কবজা করে ফেলেছে। আব্বু, শরীর কেমন লাগছে? বেশি জ্বর নাকি? বলে তাহসিনের মা ছেলের গলার ভাঁজে কপালে হাতের উল্টো পিঠ ছোঁয়াতে লাগলো। ব্যস্ত তিনি। ছেলের এরকম কাঠফাটা জ্বরে মায়ের মন উতলা। তাহসিন খানিক বিরক্ত হয়, চোখ মুখ কুচকে বলে ওঠে, আই এম ফাইন মাম্মা, ডোন্ট ওয়ারি। চুপ, এখনো শরীর উনুনের মতো গরম, আর তুই বলছিস আমায় চিন্তা করতে না? সকালে আরিশ এর কল পেয়ে কি চিন্তায় না পড়েছিলাম। ভাগ্যের ছেলেটা তোর খেয়াল রেখেছে। বলিহারি বৃষ্টিতে ভেজার দরকারটা কি ছিল? তুই জানিস না বৃষ্টির ফোঁটা মাথায় পড়লেই তোর জ্বর আসে? এত কেয়ারলেস কেন? কাল রাতের কথা মাথায় আসতেই তাহসিনের টনক নড়ল। ধীরে ধীরে মেমোরি কার্ড লোড হতে লাগলো সমস্ত কথা। তীক্ষ্ণ সুচালো বিঁধল অন্তরে। তানিয়ার কান্না, মেয়েটির তীর সমান বাক্য তাহসিনের চিত্ত ঝলসে দিতে সক্ষম। অশান্ত হলো তাহসিন। বিছানা ছেড়ে দ্রুততার সঙ্গে উঠে দাঁড়ায়। চপল পায়ে কক্ষ থেকে বেরিয়ে হাঁক ছাড়ে আরিশকে। সে এখন আরিশের বাড়িতেই। আরিশের বাবা মা সবাই তাহসিনের আওয়াজে নড়ে উঠল। তারাও ব্যস্ত হয়ে পড়লো আরিশকে ডাকতে। ঠিক তখনই মেন ডোর থেকে আরিশ প্রবেশ করলো। কান থেকে হেডফোন খুলতে খুলতে একবার সবার দিকে নজর বুলালো। দোতলা সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে তাহসিন, পরনে তার জামা কাপড়। আরিশের ভঙ্গিমা একদম ধীর। ভাবলেশীন ভাবে নিজের 4 কোয়ার্টার প্যান্টের 2 পকেটে হাত পুরে এগিয়ে আসে তার তাহসিনের দিকে তাকিয়ে বলে, নিচে আয়। আন্টি এসেছে নিশ্চয়ই। আন্টিকেও ডাক, একসাথে ব্রেকফাস্ট করবো আমরা। তাহসিন তীব্র নিঃশ্বাস ফেলে বলে। কথা আছে, উপরে আয়। আরিশ বেসিং থেকে হাত ধুয়ে সোজা ডাইনিং চেয়ারে বসে বলে, আমার কথা আছে, তবে আই এম হাংরি রাইট নাও, সো উই টক আফটার ব্রেকফাস্ট, ওকে? আন্টিকে ডাক দাও। আন্টি বলে নিজেই তাহসিনের মাকে হাঁক ছাড়ে। এদিকে তাহসিনের চোয়াল শক্ত করে। বুঝেছে আরিশ এখন কোনো কথা বলবে না। নিজের চুপচাপ তার পাশে বসে। আরিশের মা তাহসিনকে নিজের ছেলের মতোই আহ্লাদ করে। নিজের হাতে বানানো নাস্তা তুলে দিতে থাকে তার প্লেটে। আরিশ নিজের মতো খেয়ে উঠে যায়। যাওয়ার আগে তাহসিনের মায়ের উদ্দেশ্যে বলে যায়, আন্টি একটু চিন্তা করবেন না, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আর তুই খেয়ে রুমে আয়। শেষের কথাটি তাহসিনের উদ্দেশ্যেই বলে আরিশ চলে গেল। তাহসিনের মা এমনিও নিশ্চিন্ত। আরিশ ছেলেটা সব বিষয়ে অতি রেসপন্সিবল, ছেলেটা অতি বুঝদার। তিনিও নাস্তা শেষে আরিশের মা বাবার সাথে কোলাকুলি করে ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে চলে গেলেন। পরপর টান দিতে থাক যতক্ষণ না পর্যন্ত ফিল্টার পড়ে যাচ্ছে। সিগারেট খাওয়া কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করেছে আর হ্যাঁ, তাহসিনও সেটা মেনে চলার চেষ্টা করছে। গত 5 দিন সে সিগারেট ছুঁয়েও দেখেনি। এই বিষয়ে অবগত আরিশও। সেও তাহসিনকে সচেতন রাখে এই বিষয়ে। তবে আজ নিজেই সিগারেট অফার করলো। তাহসিন কিছুটা অবাকই হলো। বেলকনির পর্দা উড়িয়ে আসা দমকা হতাশ ছুঁয়ে গেল 2 পুরুষ সত্তা। দুজনেই যেন 2 মেরুর মানুষ। তারপরেও তাদের সম্পর্ক অটুট। রাগ অভিমানের পরেও তারা একে অপরের স্বাদ কখনোই ছাড়ার কথা ভাবেনি। এটাই হয়তো বন্ধুত্ব। তাহসিন গম্ভীর কণ্ঠে বলে, ছেড়ে দিয়েছি।
আরিশ নিঃশব্দে হেসে ফেলে, রুদ্ধশ্বাস ছেড়ে বলে, কার জন্য? নিজের জন্য তো ছাড়িস নে। নিজের জন্য ছাড়লে অনেক আগে ছেড়ে দিতিস। তাহসিন লম্বা নিঃশ্বাস টানে বুক ফুলিয়ে, শরীর কেমন ক্লান্ত ভাব। তাহসিন দৃঢ় কণ্ঠে বলে, ওর জন্য সব করতে রাজি। সব করতে ভেবে বলছিস তো? অফকোর্স। আরিশ এইবার বাজ নজরে তাকালো তাহসিনের দিকে। আরিশ পারে না তাহসিনকে তুলে আছাড় মারতে। নিজেকে সামলে তাহসিনের চোখে চোখ রেখে অত্যাধিক সিরিয়াস ভাবেই বলে, কিন্তু কাল যে করেছিস তুই, তাতে তো সেটা প্রমাণ হয় না তাহসিন। একটা মেয়ের বাড়ির সামনে 3 থেকে রাত পর্যন্ত ঠাই একই জায়গায় দাঁড়িয়ে থাকা কতটা বাজে দেখায় তুই ইমাজিনও করতে পারবি না। তাহসিনের মধ্যে হঠাৎ করেই বোধ জেগে উঠে। আরিশের কথা টনক নড়ে উঠে তার। উফ, আবার ভুল ডিসিশন। আরিশ আবারও বলে, কি হয়ে গেছে তাহসিন তোর? কেন সব ডিফিকাল্ট করে তুলছিস তুই এভাবে? তুই যা করছিস তাতে তুই তানের কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছিস। একবার ভাবতো, তুই যা যা 2 দিনের মধ্যে করেছিস, সেম জিনিস যদি কেউ তানহার সাথে করত তাহলে কি করতিস তুই? জানিস, কাল রাতে মেয়েটা কান্না করতে করতে আমি কল করেছিলাম। শুধুই তার আর্জে ছিল যেন তোকে আমি নিয়ে আসে। বৃষ্টিতে ভিজেছিস তুই অনেকক্ষণ, মেয়েটা যেও তোকে হেট করতে পারছে না, কিন্তু তুই যা করেছিস তার জন্য তোকে ক্ষমা করতে পারছে না। মেয়েটাকে তুই একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিস। এরকম করতে থাকলে ইউ উইল ডেফিনেটলি লস্ট হার। আরিশ কথাটি বলেই থামে। সে জানে তাহসিন জেদি, রাগী ভাষা বোঝে না। যে কোনো বিষয় তাকে বোঝাতে গেলে শান্ত মেজাজ ও নরম ভাষার প্রয়োজন। আরিশ বোঝে নিজের বন্ধুকে খুব ভালো করে। আরিশের রাগারাগি চেঁচামেচি পছন্দ নয়, তাই যাই করে শান্তশিষ্ট ভাবেই করে। আরিশের কথা কাজে লেগেছে। তাহসিন নিজের সামনে চুল খামচে ধরে বিছানায় বসে পড়ে, যেন রাগ ঝাড়ছে নিজের উপরে। কেন কোনো রকম নিজেকে সংযত রাখার চেষ্টা করে সে। নিজেকে নিয়ে প্রতিটি ভুল পদক্ষেপে কাউকে দোষারোপ করতে সে পারছে না। তানিয়াকে হারিয়ে ফেলার তীব্র ভয় জেগে বসেছে হৃদয়ে। কি করব আরিশ, আমার মাথায় কিছুই আসছে না। যতবার ওকে হারিয়ে ফেলার কথা ভাবছি নিজেকে পাগল পাগল লাগছে। আরিশ এগিয়ে যায় তাহসিনের কাছে, বাঁকা হেসে বলে, এখনই পাগল হলে চলবে না ভবিষ্যৎ এমপি সাহেব। তাহসিন ফট করে আরিশের দিকে তাকায়, অবিশ্বাস্য দৃষ্টি তার। টিকিট পেয়েছে সে কবে? তাহসিনের দিকে তাকিয়ে আরিশ বলে, ইউর ড্রিম কাম ট্রু ব্রো। এবার এমপি পদের জন্য তোকে নির্বাচিত করা হয়েছে। কাল সারাদিন তোর ফোন অফ ছিল, তাই খবর আমাকে দেওয়া হয়েছে। তোর ইমার্জেন্সি নাম্বার হিসেবে আমার নাম্বার দিয়েছিলে, মনে আছে? তাহসিন অবলাদের মতো মাথা নাড়ায়। রাজনীতি তার অতি প্রিয়। এই ফিল্ডে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছে তার মধ্যে। দেশের জন্য কিছু করতে পারবে, নিজের স্বপ্ন পূরণ হবে ভেবেই তিক্ত মনটা ক্ষণে উৎফুল্ল হয়ে ওঠে। হাঁ করে তাকিয়ে থাকে আরিশের দিকে। রাজনীতির সাথে সে জড়িত অনেক বছর ধরে। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছে এই রাজনীতির মাঝে টিকে থাকার জন্য। ফেম পেয়েছে অনেক, কিন্তু তার খারাপ ব্যবহার করেনি মোটেও। নিজের পদের থেকেও বেশি কাজ করেছে কোনো ক্রেডিট ছাড়া। যুবক সমাজ তাকে চায়, মেহনতও করেছে সে এই পদ পাওয়ার জন্য। তাই বলে চেষ্টা কখনই বিফলে যায় না। আরিশ তাহসিনকে হাঁক করে পিঠে চাপড় দিয়ে বলে, প্রচারণা কিন্তু শুরু করে দিতে হবে। আর কোনো পাগলামো করলে চলবে না, বি সিরিয়াস। তাহসিন ও আরিশের কথা সম্মতি জানি লম্বা শ্বাস টানে। বুকের মধ্যে কোথাও বয়ে যায় দমকা বাতাস। সে যেই পথে পা বাড়াচ্ছে সেখানে যেন শান্তি থাকে। তাহসিনের মন কেন আনচান করছে। আরিশ সোজা হয়ে বসে। তাহসিন বলে, আই ট্রাই মাই বেস্ট। ইউ হ্যাভ টু। সবার মাঝে তানিয়ার রাগ ভাঙাতে ভুলে যেও না। শি ইজ দ্য অনলি ওয়ান ফর ইউ। ওর কাছে তাহসিন আহমেদ বুখারি শব্দ, আর কোনো ভুল নয়। বলি হেসে উঠল আরিশ। তাহসিন মাথা চুলকায়। হাউ অ্যাবাউট শিফা? আরিশ বিস্তর হেসে দপ করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে, বলে না কিছুই। মেয়েটাকে দেখেনি বেশ কিছুদিন, তাই তো চিত্ত আকুল হয়ে আছে। সন্ধ্যা নেমেছে, চারিদিকে লম্বা প্রশস্ত সড়ক, দুই ধারে রয়েছে খালি বিশাল জমি, লম্বা লম্বা গাছ পড়েছে একটা ঠান্ডা আবহাওয়া। অফ হোয়াইট কালারের লম্বা গাউন শিফার পরনে, মাথায় রয়েছে লাল হিজাব, পামস হিলের সাথে খুব সুন্দর লাগছে তাকে। গিয়েছিল একটা ফ্যামিলি ফাংশনে, সেখান থেকে ফিরছে সে। সাথে রয়েছে পরিবারের কিছু মানুষজন। কাঁধে থাকা ছোট্ট চেইন ব্যাগের মধ্যেই
কুট করে বেজে ওঠে তার ফোন। ব্যাগ খুলে ফোনটি হাতে নিতেই চোখে পড়ে আরিশের নাম্বার। সঙ্গে সঙ্গে বুকে কেমন দমকা বাতাসি ছুঁয়ে গেল। না চাইতেও গাল দুটো ফুলে উঠে জুরু জুরু বক্ষে। ফোন ধরে কানে নিতে ওপাশ থেকে ভেসে আসে শিফা, চিত্ত আকুল করা গম্ভীর পৌরুষালী চিরচেরা কঞ্চ। কোথায়? শিফা ভরকে যায়। এরকম গুরু গম্ভীর কণ্ঠ শুনে কেই বা না ভরকে যাবে? আসার সময় শিফা বলেছিল সে কোথায় যাচ্ছে, তাহলে এখন এরকম প্রশ্নের কারণ খুঁজে পেল না সে। তাও মৃদু স্বরে বলল, ফিরছি। এই মুহূর্তে এক্স্যাক্ট কোন জায়গাটায় আছো তুমি? মাদারওয়ে রোড। 5 মিনিটের মধ্যে আসছে। দেখো, ওখানে একটা বট গাছ আছে, সেখানেই দাঁড়াও। শিফা দেখতে পায় কিছু দূরে একটা বটগাছ। শিফা একবার সবার দিকে নজর বুলায়, অতঃপর আমতা আমতা করে ধীরে সুস্থে বলে, আমি চলে যেতে পারবো, সবাই আছে আমার সাথে। জানি, কিন্তু তুমি আমার সাথে আসবে। শিফা ঠোঁট ফুলিয়ে বলে, সবার সামনে থেকে এভাবে আপনার সাথে যেতে লজ্জা করবে আমার। লজ্জা পেতে থাকো, আমি এসে দেখবো। কথাটি বলেই কল কাটে আরিশ। এদিকে শিফা চনমন করছে। না না বললে ছেলেটা রেগে যাবে, সেই আবার আরেক ভয়। কাকে কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো রকমে মায়ের পাশে গিয়ে কথাটি বলতে তিনি বলে। শিফার রুদ্ধশ্বাস ছাড়ে। হাতে গোনা 7 মিনিট পরে একটা গাড়ি এসে শিফার সম্মুখে দাঁড়। মুহূর্তে গাড়ির গেট খুলে দেয় আরিশ। শিফা আলতো নজরে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। শিফা সিটে বসে চোখ বন্ধ করতে লম্বা শ্বাসটা শান্তি লাগছে তার। গাড়িতে চলা এসি শিফাকে আরাম দিচ্ছে। এতক্ষণের একটা ক্লান্তি ভাব উবে গেছে পুরুষের সান্নিধ্য পেয়েই। এইদিকে আরিশ গভীর নজরে তার হার্মিং বার্ডকে পরখ করে যাচ্ছে। চোখের তৃষ্ণা মেটাতে মরিয়া হয়ে উঠে পুরুষত্বা। গাড়িতে জলমান হলদে লাইট নিভিয়ে দিতে শিফা কেঁপে উঠল। পাশে তাকাতেই দেখতে পায় তার একান্ত পুরুষের গভীর দৃষ্টি। লজ্জা পায় শিফা, আরক্ত হয় তার আদুরে মুখশ্রী। স্ট্রিট লাইটের আলোয় আরিশকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। পরনে তার ব্ল্যাক শার্ট, সাথে ব্যাগি ড্যানিম জিন্স, চুল ব্ল্যাক ব্রাশ করা, চাপদাড়িতে অতি হ্যান্ডসাম লাগছে তাকে। শিফা হাও হয়ে তাকিয়ে রয়, নিজের শরম ভুলেছে যেন সে। হুট করে নিজের নরম গালে বৃহৎ হাতের থাবা পড়তে শিফা নড়ে চড়ে উঠল। ফিল উইক? শিফার অন্তরে দামামা বাজে। কোনো রকম মাথা এদিক সেদিক নাড়িয়ে বলে, না ঠিক আছি। হিজাব খুলে দাও, আরাম হবে। কথাটি বলে শিফাকে কিন্তু নিজেই হিজাব খুলে দিতেই থাকে। সমস্ত পিন শিফার হাতেই রাখে। হিজাব পুরোপুরি খুলে ঘাড় থেকে 2 দিকে সামনে ঝুলিয়ে দেয়। অতঃপর আলতো হাতে চুলে খুলে দেয় শিফার। নিজেই আঙুল দ্বারা চুল সেট করে দিতে থাকে মেয়েটার। এদিকে শিফা মুগ্ধ নয়নে তাকিয়ে রয় আরিশের দিকে। চুল ঠিক করে আরিশ শিফার দিকে তাকায়। এরকম নয় যে আরিশ শিফার থেকে সুন্দর মেয়ে পৃথিবীতে আর দেখেনি, কিন্তু হয়তো শিফার মতো সুন্দর আর কাউকে কখনো লাগেনি। মেয়েটিকে সুন্দরী বললেও ভুল হবে। একটা সাধারণ মেয়ে যেমন হয় ঠিক তেমনই শিফা, কিন্তু তার মধ্যে অসাধারণ কিছু লক্ষ্য করেছে আরিশ। ভীতু নজর, একটা সুন্দর মন, চনমনে চঞ্চল একটা ভাব, সবকিছু মিলিয়ে শিফা অনন্য। হয়তো এটাই ভালোবাসা, এটাই মায়া। আরিশের মন চাইছে মেয়েটাকে কষে একটা চুমু দিতে। একটু ফুল ইচ্ছে করতে তার, একটু ভুল করতে ইচ্ছে করছে তার। যেখানে ভুল তো সে করবে, কিন্তু শাস্তি পাবে তার হার্মিং বার্ড। নিজেকে দমিয়ে রাখতে পারল না। শেষে নিজের অধৈর্যরা বসিয়ে দিল শিফার নরম গালে। দেবে গেল জায়গাটি। তড়িৎ শিফা খামচে ধরল নিজের কোলের উপর রাখা চাপা। চোখ বড় বড় করে রইল। জীবনে প্রথমবার কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেল সে, তাও এত কাছ থেকে। বেশ সময় নিয়ে আরিশ চুমু দিল শিফার গালে। অতঃপর সে নাক দাবিয়ে গম্ভীর স্বরে বলল, আই মিস ইউ বার্ড। অনেক অসুবিধে আছে তোমাকে ছাড়া। শুধু তোমাকে সময় দিচ্ছি গুছিয়ে নেওয়ার, নাহলে কবে 3 কবল বলে ফেলতাম। সরে আসে আরিশ। শিফা মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। আরিশ সিটে শরীর এলিয়ে ভারী কি নিঃশ্বাস ছেড়ে পড়ে। খারাপ লাগছে? সে ফট করে তাকালো আরিশের দিকে। ঝটপট মাথা এই দিক সেদিক নাড়ায়। আরিশ দুষ্টু হেসে বলে, মুখে বলো। না।
আরিশ চোখে হাসি, লম্বা হাত বাড়িয়ে শিফার গালে নিজের বৃদ্ধা আঙ্গুলি স্লাইড করতে করতে বলে। হাংরি? শিফা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চুপ করে থাকে। তার বলতে লজ্জা লাগছে যে তার সত্যি খিদে পেয়েছে। অনুষ্ঠানে আরেকটার সময় খাবার পর এখনো অবধি পেটে কিছুই পড়েনি। খিদা লাগাটা স্বাভাবিক। আরিশ বোঝে। এবার বৃদ্ধাঙ্গুলি গিয়ে থামিয়ে শিফার ঠোঁটের কোনায়, সেখানে আলতো খসে বলে, এত অস্বস্তি কেন বার্ড আমার কাছ থেকে? ইজি হতে পারবে না? আর এদিকে আমি ডাইং ফর ইউ। শিফা আলতো ঠোঁট নাড়িয়ে বলে, পেয়েছি খিদে। গুড, চলো তাহলে। কি খাবি বলো? সাম হেলদি অর জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড। বাচ্চাদের মতো ছটপট বলে ওঠে শিফা। আরিশ হেসে ফেলে। শিফার চুল আলতো ঘেঁটে দিয়ে বলে, ওকে, লেটস গো। গাড়ি স্টার্ট দেয়। আরিশ এক হাতে স্টিয়ারিংয়ে রাখলেও অন্য হাত শিফার ওরু খামচে ধরে। দানবীয় হাতের থাবায় শিফা বেঁকে বসে, যেন শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় কারেন্ট। আরিশ সেটা হাত ঘষে আলতো চাপে, অতঃপর আবারও আঁকড়ে ধরে। শিফা ভারী নিঃশ্বাস টানে, গলা শুকিয়ে আসছে তার। আরিশ সামনের দিকে তাকিয়ে থেকেই বলে, স্বাভাবিক নয় শিফা, পানি খাও। কাঁপছে কেন? আমি কেমন করেছে? শিফা অবাক হয়। করছে অনেক কিছু, আবার বলে কি এমন করেছি। এবার শিফা কিভাবে বলবে যে যা করেছেন তাতে আমি বেহুশ। শিফা, why you are so soft? আমি তো এটুকুতেই ফিনিশ, বাকিটা I can't imagine. লজ্জা নাস্তানাবুত অবস্থায় শিফা কোনো কথা বলে না, চুপচাপ পানির বোতল থেকে পানি খায় সে। পরিস্থিতি নর্মাল করতে আরিশ রেডিও প্লে করে। শিফা খুকু করে কেসে উঠল। আরিশ খানিক অপ্রস্তুত হলো। শিফার দিকে একবার তাকিয়ে ধুম করে বন্ধ করলো রেডিও। বিড়বিড় করে গালি দিল বেলাজ হিন্দি গানগুলোকে। গাড়ি থামিয়ে একটা ক্যাফের সামনে শিফাকে গাড়িতে বসিয়ে রেখে আরিশ গেছে কিছু খাবার আনতে। শিফার হিজাব খুলে রাখা সেই তরুণ, সেও বাইরে যেতে রাজি হলো না। চারিপাশে কোলাহলে মুখরিত। শিফা চঞ্চল চোখে তাকালো বাইরে। কালো কাজ ভেদ করে একবার তাকিয়ে দেখলো পরিবেশ। সাথে চোখে পড়লো আরিশ ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসছে, এক হাতে 2 মুদি, অন্য হাতে বার্গার 2 বক্স। কি অমায়িক পার্সোনালিটি ছেলেটার। ম্যানলি একটা ভাইবা আছে আরিশের মাঝে। শিফা হাওয়া হয়ে তাকিয়ে রইল আরিশের পানে। তার মতো একটা সাধারণ চঞ্চল ভীতু মেয়ে আসলে কি মানুষটা যোগ্য? কথাটি ভাবতেই গলা ভারী হয়ে আসলো। হঠাৎ এক ভয় ঘিরে ধরল শিফাকে। ভয়টা যেন শিফার গলা চেপে ধরল হুট করে। অসহ্যকর একটা চিন্তা। শিফার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সে শুনেছে, দেখেছে বিচ্ছেদ। এমন বিচ্ছেদ যেখানে সামনের মানুষগুলি উত্তম কাউকে পেলে পাশে থাকা মানুষটিকে ঠকাতে দুবার ভাবে না। ওভার থিঙ্কিং। শিফা যেন নিজেকে সংযত রাখতে পারল না। হাসপাস করতে করতে জানালা খুলে দিল সে। ভুলল গাড়িতে এসি চলছে। এরই মাঝে আরিশ গাড়িতে উঠে বসেছে। মাথা নিচু করে বসে থাকা শিফাকে দেখে সামান্য একটু হেসে মেয়েটির মাথায় হাত রাখতে যেন চমকে উঠল। তা দেখে আরিশ ফিকুচকে বলল, রিল্যাক্স। কি হলো? আমিই তো। শিফা ভারীকে নিঃশ্বাস ফেলে সামান্য হাসার চেষ্টা করে। ব্যর্থ হলো। আরিশ শিফার দিকে খাবার আর ড্রিঙ্ক এগিয়ে দিয়ে বলল, খাও। এসি কি অফ করে দেবো? সাফিকেশন হচ্ছে। শিফা কথা না বলে শুধু মাথা নাড়ায়। আরিশ ঠান্ডা বাতাস যন্ত্র বন্ধ করে দেয়। খাওয়ার এক পর্যায়ে শিফা কেসে উঠল। আরিশ ব্যস্ত হয়ে উঠে পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সামান্য রাগী কণ্ঠে বলে, কি অদ্ভুত, দেখে খাবে না? কাকে নিয়ে ঘুরছে আমি? এত কেয়ারলেস হলে চলবে? পানি খাও। শিফার অন্তর কেমন চিনচিন করে উঠল। অতিরিক্ত এবং অবাঞ্ছিত চিন্তায় কাহিল মন আরিশের সামান্য কথাতে তিক্ত হয়ে গেল। পানি খেয়ে ধাতস্থ হয়ে ভাঙা কঞ্চে আরিশের দিকে তাকিয়ে পড়ল। তাহলে কি আমি চলে যাব? আরিশ কিছুটা অবাক হলো। মেয়েটা বলে কি? সামান্য হাসি হাসি মুখটা খানিক থমথমে হলো। শিফার মুখটা নিজের বৃহৎ হাতের আজলায় নিয়ে বৃদ্ধা আঙ্গুলি স্লাইড করে শিফার ঠোঁটের কোণায় পুরুষালী কঞ্চে বলে, কোথায় যাবে? শিফা ধীর কণ্ঠে সুতা। আর বাড়ি। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমি ওইভাবে বলিনি শিফা। শিফা আস্তে করে আরিশের হাত ছাড়িয়ে নিল। আরিশ চুপচাপ ঢোক গিলে এই প্রত্যাখ্যান নিজেই সরে বসলো। ভাবলো হয়তো মেয়েটার মুড সারাদিন ক্লান্তির জন্য ভালো নেই, তবে
এহেন প্রত্যাখ্যান আরিশ পারল না মেনে নিতে। সুদে আসরে পরে উসুল করে নিবে সব, একদম আদুরে ভাবে। শিফা ঠোক চিপে বলল। আমি বাড়ি যেতে চাই। আরিশ খানিক চুপ থেকে বলে। শরীর খারাপ লাগছে, তোর মেনস্ট্রুয়েশন এখন ঠিক হয়নি? শিফা লজ্জায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে যাওয়ার তাল, লাজে একাকার সে। এইভাবে কে জিজ্ঞেস করে? শিফা এদিক সেদিক তাকে কথা কাটাতে বলে। ঠিক আছে। আর ইউ শিওর? শিফা মাথা নাড়ায়। আরিশ যে হাল ছাড়ে না, সারা রাস্তা তোতা পাখির মতো কথা বলতে বলতে আসে। তার বার্ড এরকম চুপচাপ হয়ে যাওয়া কিছুটা অস্থির হয় সে। কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করলো। চিন্তা হচ্ছে কিছু নিয়ে তানিয়া? শিফা চট করে তাকালো আরিশের জিজ্ঞাসু দৃষ্টির দিকে। তানিয়াকে নিয়ে চিন্তা, সেটা অতি সাধারণ ব্যাপার। প্রিয় বান্ধবীর জীবনে ঘটে যাওয়া এমন পরিস্থিতি মোটেও কাম্য নয়। তারা তিন বান্ধবী তানিয়াকে নিয়ে কিছুটা অবশ্যই চিন্তিত। শিফার চুপ থাকা দেখে আরিশ নিজ থেকেই বলে উঠল। ডোন্ট বি টেন্সড। তাসিন অনেক বেশি রিগ্রেট ফিল করছে। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে দ্রুত। তাসিনকে আমি চিনি, ও তানিয়াকে অসম্ভব চায়। তাদের দুজনকে একসাথে মানায়। শিফার মুড ঠিক করতে আরিশ আগ বাড়িয়ে কথাগুলি বলেই গেল। ভাবা যায় অতি প্রয়োজনীয় কথা না বলা অল্প ভাষী গম্ভীর ছেলেটাও এত সুন্দর করে কথা বলতে পারে, এই রূপ শুধুই তার প্রিয়সীর জন্য। এদিকে শিফা হালকা হাসি, হয়তো বান্ধবীর বিষয়ে উত্তম মন্তব্য শুনেই এই হাসি আবির্ভাব। কিন্তু হাসির পিছে লুকিয়ে থাকা শিফার মন খারাপ বুঝলো না আরিশ। শিফা উত্তর করলো না, সোজা বসে নীরব দৃষ্টি ফেললো সামনের দিকে। একটি 9-10 বছরের ছেলে, পথ শিশু, প্রতিটি মানুষের কাছে হাত পেতে কিছু চেয়ে যাচ্ছে। শিফা হাত নাড়িয়ে তাকে ডাকতে ছেলেটি সামনে এসে দাঁড়ালো। আরিশ নীরব দর্শক হয়ে দেখলো শিফা নিজের ছোট্ট একটা বাইট দেওয়া বার্গার আর স্মুদি ছেলেটির দিকে এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল। এই বার্গারে আমি একটু কামড় দিয়েছি, তুমি খেয়ে নেবে তো? ছেলেটি খুব দ্রুত মাথা নাড়ায়। হয়তো ক্ষুধার চোটে কারোর এক কামড় দেওয়া এটু খাবারটি কোনো ব্যাপার না তার কাছে। ছেলেটি উৎফুল্ল মনে চেয়ে থেকে চলে যায়। আর এই সবটা দেখে। তার খাওয়া তো মিনিট 5-এর মধ্যেই শেষ। এবার কি খাবে শিফা? আরিশ সামান্য গমগমে সুরে বলে। তোমারটা দিলে কেন? আমি ওর জন্য কিনে নিয়ে আসতাম। এবার তুমি কি খাবে? ওয়েট, আমি নিয়ে আসছি, বসো। শিফা ছটপট করে বলো। আরে লাগবে না, আমি বাড়ি যাব শুধু। আপনি প্লিজ গাড়ি স্টার্ট দিন। আরিশ দরজা খুলতে গেলেও আবারও সিটে বসে পড়ে। কিছু না বলে গাড়ি ছোটায়। সারা রাস্তা গাড়ির মধ্যে ছিল পিনপথ নীরবতা। আরিশ মাঝে মধ্যে দু একটা কথা বললেও শিফা যেন মুখে কুলুপ এটিই ছিল। বাড়ির কাছে এসে গাড়ি থামাতে শিফা নিজেকে ঠিকঠাক করে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে চাইলে আরিশ তার হাত ধরে নেয় ঝপ করে। শিফা পেছন ফিরে তাকালো। আরিশ মেয়েটার চোখে চোখ রেখে বলল। কিছু হয়েছে শিফা? প্লিজ টেল মি। হঠাৎ করেই কেমন অদ্ভুত আচরণ করছো? শিফা চোখ নামিয়ে নিল, শুকনো ঢোক গিলে বলল। আরে আমি তো অদ্ভুতই। তুমি আবার আমার কথা উল্টো মেনে বের করছো? আপনি আমায় চেনেন 4.5 মাসের, আরও কিছুটা বেশি দিন ধরে। প্রথম প্রথম সব কিছু ভালো লাগে, আর আমি তো সাধারণ কেউ নই, প্রচুর সাধারণ একজন। ধীরে ধীরে আমার উপর আপনি বিরক্ত হবেন। আমি এই রকমই। আমি চাই না আমার জন্য আপনি কখনো রিগ্রেট ফিল করুন, আবার এম্বারেসড হয়ে যান। আপনি সব কিছু একেবারেই ভাবুন। ছোট ছোট চোখ করে শিফার দিকে প্রতিটা কথা শুনে গভীর কণ্ঠে বলে উঠছে। কি বলতে চাইছো? আল্লাহ হাফেজ। হাত ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে যায় শিফা। পেছন ফিরে একবার তাকালো না সে। এদিকে আরিশ অপলক তাকিয়ে রইল উড়ে চলা বার্ডের দিকে। এর আগে শিফার বাড়ির সামনে যতবার আরিশ এসেছে তাকে পিক আপ করতে কিংবা ড্রপ করতে, ততবার শিফা বাড়িতে আসার আর্জি জানিয়েছে। কিন্তু আজ শিফা ঘুরেও তাকালো না। আরিশ ব্যাপারটা একটু অবাক হয়ে অনুভব করলো। মেয়েটির জটিল মন, তারা কখনো কি ভাব মেয়েদের জটিল মন, তারা কখন কি ভাবে সেটা বোঝা মুশকিল। আরিশ একজন ম্যাচিওর বুঝদার ছেলে। শিফার হীন ব্যবহারে অতি চিন্তিত না হয়ে নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করলো। হয়তো মেয়েটার মুড আজ ভালো নেই কিংবা কোনো বিষয় নিয়ে চিন্তিত, তাই হয়তো এরকম কথা সে বলে গেছে। আরিশ বিষয়টি বেশি খাটল না। রাতের আকাশে ঝিকিমিকি তারাদের সমারোহ,
রাত তখন 12:30 অধিক। আজ দিয়ার ঘুম আসছে না। শামীমের সাথে সেরকম দেখা বা কথা হচ্ছে না তার। দিয়ার মন চাইছে শামীমের সাথে কথা বলতে। ফোন হাতে নিয়ে নাম্বার খুঁজে ডায়াল করতে যাবে কি, ঠিক সেই সময় ফোন কেঁপে উঠল। জলজল করে ভেসে উঠল শামীমের নাম্বার। বিয়ার উদ্ধশ্বাস চায়। সাইকোলজি বলে যখন আপনি কারো কথা অতি গভীরভাবে ভাববেন, ঠিক অপর প্রান্তে মানুষটিও আপনাকে নিয়ে ভাবে। আর যেন সেই সাইকোলজিক ব্যাপারটা বাস্তবে অনুভব করলো দিয়া। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে শামীম বলে ওঠে। বাহ, কেউ কি আমার অপেক্ষায় ছিল? দিয়া ক্ষীণ হেসে ভাবলেশীন কঞ্চে বলল, নিজেকে এত স্পেশাল ভাবার কিছু নেই মিস্টার। ও তাই নাকি? মাই ব্যাড লাক। তো কি করা হচ্ছিল? তারা দেখছি। আমিও। কোথায় আপনি? ছাদে। ঘরে বউ থাকলে ছাদে বসে রাত কাটাতে হতো না। সবটাই ভাগ্য। করুন বিয়ে, আনুন ঘরে বউ, মানা কার? মানা তো সে একজনের, যে বোঝেও বোঝে না। কি করি দিয়া, কোন অ্যাডভাইস? দিয়া লম্বা শ্বাস টানে, নিজের অবাধ্য চুল কানের পিছনে গুজি দিয়ে বলে, নো অ্যাডভাইস। আপনি প্রচুর অগোছালো শামীম। শামীম দপ করে ছাদের ফ্লোরে চিত হয়ে শুয়ে পড়ল। চোখ বুজে অনুভব করলো ওপাশের রমণীর কথার অর্থ। গভীর নিঃশ্বাস ঘন কণ্ঠে বলল, গুছিয়ে ফেলবো নিজেকে, ওয়াদা করলাম। বাজে অভ্যাস ছাড়তে হবে। ছেড়ে দিয়েছি। অতপর সবটা নীরব। নো অ্যাডভাইস বলে দিয়া যেন সবটা বলল। শামীম বুঝে নেয় সব। একটা প্রহর কাটে নীরবতায়। দুই হৃদয় জানে তারা কোন দিকে এগিয়ে যাচ্ছে, তাও যেন কিছু লুকোচুরি চলছে তাদের মধ্যে। অনেকক্ষণ পর দিয়া বলে উঠল, আপনার বড় ভাইয়ার কি খবর? আমার বান্ধবীকে কাঁদিয়ে নিজে কি করছে? শামীম গ্লানি কঞ্চে বলে, ভাই একটু রাগী দিয়া, কিন্তু বিশ্বাস করো ওনার ইন্টেনশন খারাপ ছিল না। সব দোষ ওই ইয়াজের। তানিয়া ভাবির হাত ধরছিল কেন ওই বাস্টার্ড? দিয়া অবাক হয়ে বলে, হাত ধরেছে বলে তাকে এরকম মারতে হবে? আর আমি তো আরো একটা কথা ভেবে পাচ্ছি না যে তানিয়াকে দেখতে আসার বিষয়টা আমরা জানতাম না। ইভেন তানিয়া নিজেও জানতো না। তাহলে তাহসিন ভাইয়া জানলো কি করে? শামীম এইবার শুকনো ঢোক গিলে কি বলবে ভেবে পেল না। তাহসিনের নামে সে ফেক হিট অ্যান্ড রান কেসে জড়িত ইয়াজ নামক ইন্সপেক্টরের খোঁজ তাহসিন আর শামীমের কাছেই ছিল। কৌতূহল কিংবা কাজের দরুন নেই, ইন্সপেক্টর ইয়াজের খোঁজে তারাই নিয়েছিল। কিন্তু সেই দিন সন্ধ্যায় রাস্তায় হঠাৎ ইয়াজ সহ তার মা বাবাকে দেখে শামীম কিছুটা অবাকই হয়। মিষ্টির দোকান থেকে প্যাকেট প্যাকেট মিষ্টি কেনায় কিছুটা খটকাই লাগে শামীমের। অথবা পিছু নেয় ইয়াজের গাড়ির। ব্যাস ধরে ফেলে অনেক কিছুই। ইয়াজরা তানিয়াদের বাড়ি প্রবেশ করার পর শামীম তাদের ড্রাইভারকে তাদের এখানে আসার কথা জিজ্ঞেস করতে তিনি বলেন, পাত্রী দেখতে এসেছেন? ব্যাস শামীম সেই খবর দেয় তাহসিনকে। এইভাবেই সব। শামীম আছেন? শামীমের চেতনা ফেরে উঠে বসে দিয়ার কাছে কনফেস করে বলে, তাহসিন ভাইকে আমি জানিয়েছিলাম। কি? হুম। কিন্তু কিন্তু আপনি জানলেন কি করে? অতঃপর শামীম সবটা খুলে বলে। দিয়া সব শুনে হতবাক হয়ে রইল যেন। তারপর বলল, তার মানে যা কিছু হয়েছে তার কিছুটা ভাগীদার আপনিও? শামীম ঝটপট বলল, ভুল ভাবছো দিয়া, আমি জানতাম না ভাই এমন কি করবে। সবটাই হুট করে হয়েছে। আপনি জানতেন তাহসিন ভাই কেমন? রেগে গেলে নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেন, তারপরেও আপনি তাকে কথাটি বলেছিলেন? আপনি বাড়ি ফিরে তাহসিন ভাই সহ তার মা বাবাকে বসিয়ে কথাটি বলতে পারতেন। পারতাম, আমার ভুল আমি মানি, কিন্তু যদি সেদিন ইয়াজকে তানিয়া ভাবির আব্বু হ্যাঁ বলে দিত, তাহলে তাহসিন ভাইয়ের কি হতো? ভাগ্যে থাকলে কেউ কাউকে আলাদা করতে পারে না শামীম। ভাগ্যে? হ্যাঁ, ভাগ্য। তাহলে ভাগ্যের উপর সব ছেড়ে দেব? চেষ্টা করব না? জানো তো দিয়া, উপরওয়ালা চেষ্টা দেখে। কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা না করলে তিনি দেন না। চেষ্টা বলে দেয় সামনের জিনিস বা ব্যক্তির ক্ষেত্রে আপনি কতটা সিরিয়াস, কতটা আগ্রহী, কতটা মরিয়া। তানিয়া বাবুর আব্বু ও বুঝতে পেরেছেন তার মেয়ে
আমার ভাইয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শামীমের এহেন কথা শুনে বুলি হারালো যেন দিয়া। তার কথার পরিপ্রেক্ষিতে কি বলবে ভেবে পেল না। আবারও চলল নীরবতা। রাতের আকাশে ঝিকিমিকি তারাদের সমারোহ। এর দিকে তাকিয়ে রইল দুই নর নারী, দুই প্রান্তে, দুই ভিন্ন জায়গা থেকে। দুই হৃদয় আকুল হয়েছে আজ। অনুভূতিদের দল বলে সে করা নাড়ে, চিত্ত দরজায়